তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9-এর চ্যাপ্টার 3 থেকে বাষ্পমোচনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আগের পর্বে বাষ্পমোচন কাকে বলে, কয় প্রকার, কী কীভাবে হয় সেগুলো বলেছি। আজকে বাষ্পমোচনের বাষ্পমোচন যে শর্তগুলোর উপর নির্ভর করে সেইটা এবং বাষ্পমোচনের তাৎপর্য নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি যে বাষ্পমোচনের শর্তাবলী, বাষ্পমোচন কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। প্রথম হলো যেটা, সেটা উষ্ণতা। একটা নির্দিষ্ট উষ্ণতায় 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে পত্ররন্ধ্র খোলে ভালো। যখনই পত্ররন্ধ্র খুলবে তার ফলে কি হয়ে যাবে, যে অতিরিক্ত জলটা ও বার করে দেবে পাতার মাধ্যমে। ফলে এই টেম্পারেচারে এই টেম্পারেচারে বাষ্পমোচন ভালো হয়। এবার এর চেয়ে কমে তাপমাত্রায় তখন পত্ররন্ধ্র খুব একটা খোলে না, বাষ্পমোচনের হার কমে যায়। একইভাবে যদি 25-এর বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু বাষ্পমোচনের হার পরিবর্তিত হয়। তার সাথে সাথে অন্যান্য শর্তগুলোর ওপরও এই জিনিসটা নির্ভর করতে থাকে, শুধুমাত্র একটা শর্তের ওপর নয়। তারপর আসি হলো বায়ু প্রবাহ। দেখো, যখন বায়ু জোরে জোরে প্রবাহিত হয় তখন কি হয়, যেভাবে বাষ্পীভবনটা তোমরা জানো, যখন কোনো কিছু বাষ্পে পরিণত হয় বা বাষ্পায়ন হচ্ছে তখন কি হচ্ছে, যত জোরে বায়ু প্রবাহ হবে তত কি হয়ে যাবে, জিনিসটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে বা জিনিসটার জলটা বাষ্পীভূত হওয়ার হারটা বেড়ে যাবে। ঠিক এইখানেও তাই হয়, যখন বায়ু প্রবাহ বেড়ে যায় তখন পাতা থেকে যে জলটা বার হচ্ছে সেটা সহজে বাষ্পে রূপান্তরিত হয় এবং সেইটা বাতাসে মিলিয়ে যাচ্ছে। তার মানে বায়ু প্রবাহ যত বাড়বে বাষ্পমোচন তত বাড়বে। তাহলে উষ্ণতার সাথে কিভাবে সম্পর্কিত, অনেকটাই ডাইরেক্টলি প্রপোর্শনাল বা সমানুপাতে সম্পর্কিত, কিন্তু সেটা একটা নির্দিষ্ট রেঞ্জে। তারপর হলো বায়ু প্রবাহের সাথে বাষ্পমোচনও সমানুপাতে সম্পর্কিত। তারপর হলো বায়ুর আর্দ্রতা। দেখো, বায়ুর আর্দ্রতা মানে বায়ুতে জলীয় বাষ্প কতটা আছে সেটার উপর। এবার আর্দ্রতা যত বেশি মানে কি, বায়ুতে জলীয় বাষ্প বেশি। বায়ুতে যদি জলীয় বাষ্প বেশি, ও কি আর জলীয় বাষ্প টেনে নেবে না। সেই কারণে তখন উদ্ভিদ থেকে বাষ্পমোচন হওয়ার হারও কমে যাবে। তো ঠিক সেই কারণেই দেখবে যেদিন বাতাসে আর্দ্রতা খুব বেশি থাকে সেই দিন কিন্তু আমাদের গরমে কষ্ট হয় অনেক বেশি। কারণ কি হয়, যে ঘাম বার হয় কিন্তু ঘামটা শুকায় না। ঘাম যখনই শুকোয় না তার মানে শরীর থেকে লিনতাপ চলে যাচ্ছে না, আমাদের শরীর গরম থাকে। তার মানে কি, বাতাসে আর্দ্রতা বেশি মানে বাতাসে জলীয় বাষ্প অনেকটা বেশি। তার ফলে বাষ্পমোচন যেটা হচ্ছে সেই জলটা বাতাস টেনে নেয় না, ফলে বাষ্পমোচনের হার কমে যায়। তারপর হলো আলো। আলো যখন থাকে মানে দিনের বেলায় বাষ্পমোচনের হার বেশি হয়, রাত্রিবেলা বাষ্পমোচনের হার অনেক অনেক কম হয়। তারপর হলো পাতার গঠনের বৈশিষ্ট্য। পাতা কী প্রকার সেটার উপর নির্ভর করছে এই বাষ্পমোচন কীরকম হবে। ধরো, পাইন গাছের পাতা, যে পাতা খুব সরু সেই পাতার থেকে বাষ্পমোচন অনেকটা কম হয়। যে পাতার উপরে কিউটিকল আছে সেই পাতারও বাষ্পমোচন কম হয়। তারপর ধরো, মরুভূমি অঞ্চলে যে সমস্ত গাছ দেখা যাচ্ছে যাদের পাতা কন্টকে রূপান্তরিত, কাঁটায় রূপান্তরিত, তাদের ক্ষেত্রেও বাষ্পমোচনের হার অনেকটা কম। কারণ ওরা বাষ্পমোচন হার কমানোর জন্যই ওরা কি করেছে, যে ওই জিনিসটাকে কাঁটায় রূপান্তরিত করে নিয়েছে। ঠিক আছে, তার সাথে সাথে যে সমস্ত পাতা খুব চওড়া সেই পাতার বাষ্পমোচন বেশি। স্বাভাবিকভাবেই পাতা ধরো যদি চওড়া হয়, ধরো এই পাতাটা অনেকটা চওড়া, ফলে এখানে পত্ররন্ধ্র বেশি আছে। আর ধরো যে পাতাটা বেশ সরু সেই পাতার পত্ররন্ধ্র কম, তার মানে জল বার হচ্ছে কম, বাষ্পমোচন অনেকটা কম। তাহলে মানে পাতা যত চওড়া হবে সেই পাতাতে তোমার বাষ্পমোচনের হার অনেকটা বেশি। তারপর হলো, যে সমস্ত পাতার ধরো পৃষ্ঠভাগে অনেকটা বেশি লোম আছে সেই সমস্ত পাতার ক্ষেত্রে বাষ্পমোচন অনেকটা কম হয়। জাঙ্গল উদ্ভিদের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তারপর ধরো, যে সমস্ত পাতার ক্ষেত্রে তোমার পত্ররন্ধ্রগুলো নিবেশিত, মানে একটু ভিতর দিক করে, একদম পাতার পৃষ্ঠে না, একটু ভিতরের দিকের গঠনটা, সেগুলোকে বলে নিবেশিত পত্ররন্ধ্র। সেই নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায় এমন উদ্ভিদের ক্ষেত্রে, মানে করবী জাতীয় গাছের ক্ষেত্রে বাষ্পমোচনের হার অনেকটা কম। এখন আসি বাষ্পমোচনের তাৎপর্য। দেখো, এই বাষ্পমোচন উদ্ভিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা শারীরবৃত্তীয় ক্রিয়া। ঠিক আছে, কি কি জন্য? প্রথম হলো জল শোষণ। এই যে বাষ্পমোচনের ফলে যে জলটা বেরিয়ে যাচ্ছে তার ফলেই কি হয়ে যায়, একটা হলো জলের ঘাটতি হয়। তার ফলে কিন্তু এই যে জাইলেমের মাধ্যমে একটা জলের টান সৃষ্টি হয়, তার ফলে মূলরুম দ্বারা মাটি থেকে জল গৃহীত হয়। তাহলে এই যে জল শোষণ এটাতে সাহায্য করছে। রসের উৎস্রোত মানে, ধরো এটা হলো একটা পাতা,
এইখানে হলো পাতা, পাতাতে জলের ঘাটতি হয়েছে, তার ফলে কি হচ্ছে, এইটা হলো জাইলেম বাহিকা, জাইলেম বাহিকায় টান পড়ছে, ফলে মূলের মাধ্যমে জলটা উপরে উঠছে, মানে মূল থেকে যে জল শোষণ করেছে সেটা ক্রমশ ওপরে উঠে পাতায় যাচ্ছে, তাহলে এটা হলো রসের উৎস হতে সাহায্য করছে। পত্রতলের উষ্ণতা হ্রাস, তোমরা সবাই জানো, ধরো এটা পাতা, এখান থেকেই জল কি হয়ে যাচ্ছে, জল বাষ্পে পরিণত হচ্ছে, অবশ্যইভাবে জলকে বাষ্পে পরিণত করতে গেলে অবস্থার পরিবর্তন হচ্ছে, তার জন্য যে লিনতাপ সেটা কোথা থেকে নিচ্ছে, এই পাতার এই স্থান থেকে নিচ্ছে, তার ফলে এই স্থান থেকে লিনতাপ বেরিয়ে যাচ্ছে, পাতাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার সাথে হলো রসস্ফীতির চাপ বজায় রাখা, ধরো পাতার একটা কোষে অনেকটা জল হয়েছে, এসে জমা হয়েছে, বা সেই জলটা যদি বার না করে দিত কি হতো, সেই পাতার কোষের চাপ, জলের যে চাপ সেটা অনেকটা বেড়ে যেত, তার ফলে কিন্তু সেই পাতার কোষ নষ্ট হয়ে যেত। এক্ষেত্রে বাষ্পমোচনের মাধ্যমে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে বলে এই যে রসস্ফীতি চাপটা বজায় রাখছে। তার সাথে সাথে আরও যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো মাটি থেকে যখন উদ্ভিদরা খনিজ লবণ গ্রহণ করছে, সেই খনিজ লবণ এমনি নিতে পারে না, জলে দ্রবীভূত অবস্থায় নিতে পারে, ঠিক আছে। এবার এই যে জলে যে দ্রবীভূত অবস্থায় যে খনিজ লবণ নিচ্ছে, তার জন্য মানে ওদের যতটা খনিজ লবণ দরকার সেইটা নেওয়ার জন্য ওদের অনেকটা জল শোষণ করতে হয়, তার মানে অল্প পরিমাণ যদি একটা নির্দিষ্ট জলে দেখি তাহলে খনিজ লবণের ভাগ অনেকটা কম থাকে, তাই জন্য ওদের অনেকটা জল শোষণ করতে হয়, যার ফলে ওরা ওই পুষ্টিটা, খনিজ লবণ যতটা প্রয়োজন ততটা পেতে পারে। এবার এই যে অতিরিক্ত জলটা ওরা শোষণ করে ফেলছে, এটাকে কি করবে, সেজন্য বাষ্পমোচনের মাধ্যমে বের করে দিচ্ছে, ঠিক আছে। এবার তোমরা বলবে উদ্ভিদ কম জল শোষণ করতে পারতো, সেক্ষেত্রে কি হতো, ওরা যথাযথ যে নিউট্রিশন ওদের দরকার সেটা পুরোটা পেতো না, ঠিক আছে, কারণ এই যে জলে দ্রবীভূত যে খনিজ লবণ সেটা খুব কম পরিমাণে থাকে, খুব কম কনসেন্ট্রেশনে থাকে, সেজন্য অনেকটা জল নিলে তবেই ওদের যে নির্দিষ্ট পরিমাণের যে খনিজ লবণ সেই ঘাটতিটা পূর্ণ হয়, ঠিক আছে। সেই জন্য অতিরিক্ত জল ওদের বাষ্পমোচনের মাধ্যমে বার করে দিতেই হয়। এতগুলো সুবিধা রয়েছে বাষ্পমোচনের, কিন্তু কিছু অসুবিধাও আছে, খেয়াল করে দেখো। ধরো তোমরা গরমকালে দেখতে পাবে কখনো কখনো যদি ছাদের গাছে বা বিশেষ করে টবের গাছে এটা বেশি খেয়াল করা যায়, টবের গাছে ধরো টবে জল শুকিয়ে গেছে কিন্তু খুব গরম, মানে সূর্যের প্রখর তাপ বা রোদ রয়েছে, সেক্ষেত্রে কী হয়ে যায় দেখবে গাছটা নুইয়ে পড়ে। কেন? কারণ মাটিতে জল নেই, কিন্তু এই যে সূর্যের রোদ, তাপ, বায়ুপ্রবাহ, ওই সমস্ত কিছুর জন্য কি হয়ে যাচ্ছে, বাষ্পমোচন প্রসেসটা কিন্তু চলে যাচ্ছে, তার ফলে ওদের দেহ থেকে অতিরিক্ত জলও বেরিয়ে যাচ্ছে। সেই কারণে কি হচ্ছে যে উদ্ভিদটা ভিতরে যে রসস্ফীতির চাপ একদম শেষ হয়ে গেছে, একদম জল নেই, জলের যে চাপ সেটা একেবারেই নেই, উদ্ভিদটা নুইয়ে পড়েছে। এইভাবে যদি বেশ কিছুদিন ওরা পড়ে থাকে মারা যাবে, ঠিক আছে। তাহলে মানে বাষ্পমোচনকে বলা হয় প্রয়োজনীয় ক্ষতি। ক্ষতি কারণ এক্ষেত্রে ওয়াটার লস হচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, সেজন্য ক্ষতির মধ্যেই ধরছে, কিন্তু এটা প্রয়োজনীয়, মানে এটা দরকার, কারণ এই এতগুলো কাজের জন্য, সেই জন্যে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলা হচ্ছে, ঠিক আছে। বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতি বলে, এটা দিয়ে অনেক সময় 2 নম্বরে বা 1 নম্বরে ছোট প্রশ্ন আসে। এবার বাষ্পমোচনের উপকারী ভূমিকা, এটা পড়লে এটা লিখতে পারবে, আলাদা করে পড়ার দরকার নেই। দেখো বাষ্পমোচনের জন্য কি হচ্ছে, প্রথমে একে লিখবো জল শোষণ হচ্ছে। কিভাবে জল শোষণ হচ্ছে, বাষ্পমোচন, পাতা থেকে, এটা পাতা, পাতা থেকে জল বেরিয়ে গেল, এই জায়গায় একটা জলের ঘাটতি হলো, জলের ঘাটতির জন্য ওরা জাইলেম বাহিকা থাকা থেকে জল টানলো, জাইলেম বাহিকায় বা জলের রসের যে উৎস্রোতের জন্য কি করবে, মূল থেকে জলকে টানবে, তার ফলেই কী হবে, যে জল ওপরে উঠবে, তাহলে জল শোষণে সাহায্য করছে। দ্বিতীয় হলো রসের উৎস্রোত, উৎস্রোত মানে কি, রসটা ওপর দিকে উঠবে, এই যে মূল রোমের মাধ্যমে যে জল শোষিত হলো সেই জলটা অভিকর্ষের বিরুদ্ধে গিয়ে তো ওপরে উঠতে হয়, ঠিক আছে, কারণ অভিকর্ষ ওদের ক্ষেত্রেও কাজ করছে না এরম নয়, সেটা কিভাবে হচ্ছে, এই যে মূল রোমের মাধ্যমে জল শোষণ করলো, এবার এই জায়গাটায় যেই জলের ঘাটতি আছে, এইখান থেকে একটা জলের টান তৈরি হয়েছে, মানে চাহিদা, তখন এই জলগুলোর, জলের যে মানে কণাগুলো এরকম বিন্দু 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 এরম হিসাবে একটা স্তম্ভ তৈরি করে, এবং সেইগুলো এখান থেকে পাতায় চলে যাচ্ছে, বোঝাতে পারলাম। তাহলে রসের উৎস হতে সাহায্য করছে। তারপর হলো পত্রতলের উষ্ণতা হ্রাস, যেটা বললাম, পত্রতলের উষ্ণতা হ্রাস মানে পাতাতে, ধরো এই পাতা থেকে
জল বার হয়ে যাচ্ছে বাষ্প আকারে। তাহলে জল বাষ্প হওয়ার জন্য কী লাগবে? অবশ্যইভাবে লিনতাপ লাগবে, যেটা পাতা থেকে নিচ্ছে। তার ফলে পাতার তাপমাত্রা কমে যাচ্ছে, পাতাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মানে গরমকালে কিন্তু বাষ্পমোচন উদ্ভিদকে ঠান্ডা রাখতেও সাহায্য করছে। রসস্ফীতি চাপ বজায় রাখতেও সাহায্য করছে। রসস্ফীতি মানে কি? ধরো পাতার কোষে, পাতার এখানে একটা কোষ আছে, পাতার মেসোফিল কলার কোষে কী হলো, ধরো জল অনেক বেশি এসে গেল, ফলে জলটা কী করে, একটা ধরো কোষের মধ্যে যদি এটা একটা কোষ হয়, এখানে যদি অনেক জল হয়, ও কী করবে, কোষের যে পর্দা তার গায়ে চাপ দেবে। সেই চাপ দিলে কি হয়ে যাবে, যদি এখান থেকে জলটা বার না হয়, কোষটা অনেক সময় ফেটেও যেতে পারে। এবার যখন বাষ্পমোচন প্রক্রিয়ায় কোষ থেকে জল বেরিয়ে যাচ্ছে, কোষের যেই রসস্ফীতি চাপ এটা কমে যাচ্ছে বা নর্মালাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইগুলোর জন্য অবশ্যইভাবে বাষ্পমোচনের এগুলো হলো উপকারী ভূমিকা। তাহলে এখানে লিখবে হলো রসস্ফীতি চাপ, রসস্ফীতি চাপ বজায়। এবার হলো ক্ষতিকারক ভূমিকা কি? একটাই হলো, সেটা হলো উইল্টিং। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, উইল্টিং কাকে বলে দিয়ে প্রশ্ন আসে। যেটা বললাম, গরমকালে কি হয়, গরমকালে যখন তুমি ধরো উদ্ভিদের মূলে বা উদ্ভিদের যে গোড়ায় কোনো জল নেই বা উদ্ভিদ মাটি থেকে জল পাচ্ছে না, কিন্তু যেহেতু সূর্যালোক রয়েছে, তাপ রয়েছে, বায়ু প্রবাহ হচ্ছে, এই সমস্ত কারণের জন্য বাষ্পমোচন পদ্ধতিটা কিন্তু কন্টিনিউয়াস রয়েছে, বাষ্পমোচন সমানই হয়ে যাচ্ছে। এবার দেখো, তাহলে ও মাটি থেকে জল পাচ্ছে না, কিন্তু ওর শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে। তখন কি হয়ে যায়, এইভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকলে গাছটা নুইয়ে পড়ে, এটা কি বলছে, উইল্টিং। এই অবস্থায় যদি তুমি গাছটাকে ফেলে রাখো, 2-3 দিন জল না দাও, তখন কিন্তু গাছটা মারা যায়, সেইটা কি হলো, উইল্টিং। তাহলে এটা হলো বাষ্পমোচনের একটা ক্ষতিকারক ভূমিকা। কিন্তু যেহেতু এতগুলো ভালো ভূমিকা পালন করে, এগুলো সবই উদ্ভিদের ক্ষেত্রে মাটি থেকে জল শোষণে সহায়ক, সেই জন্য বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতি বলে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।